কৌশলগত ব্যয় ব্যবস্থাপনা, অর্থাৎ স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট। এইখানে আমরা মূলত আলোচনা করব দুইটা বিষয়ে। একটা হচ্ছে টার্গেট কস্টিং, আর একটা হচ্ছে তোমার প্রোডাক্ট লাইফ সাইকেল কস্টিং। তাহলে দুইটা বিষয়ে আলোচনা হবে এই অধ্যায়ে। একটা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল কস্টিং, আর একটা হচ্ছে গিয়ে টার্গেট কস্টিং। তো আজকে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল কস্টিং মূলত আলোচনা করব না, তাই এটা নিয়ে একটু প্রথমে আলোচনা করি। প্রোডাক্ট লাইফ সাইকেল বলতে কি বুঝো বলতে পারবা তোমরা? মানে পণ্যের জীবন চক্র। হ্যাঁ, পণ্যের জীবনে বেশ যে কয়টা ধাপ আসে সেইটাকে মূলত পণ্যের লাইফ সাইকেল বলে। আর একটা পণ্য উৎপাদন থেকে স্যার ভোক্তা উৎপাদন পর্যন্ত। থেকে শুরু করে, না ভোক্তা পর্যন্ত না, ও, একটা পণ্যের মনে করো মানে যাকে বলা হয় গবেষণা থেকে শুরু করে ওই পণ্যটা একবারে পতন স্তর পর্যন্ত, এইটাকে বলা হয় প্রোডাক্ট লাইফ সাইকেল। কেমন বিষয়টা বুঝছো তোমার? ওই যে ধরো আহ কসকো সাবান এক সময় চলতো না খুব, এখন এখন তো আর চলে না তেমন একটা। ঠিক আছে, তার মানে ওইটা এক সময় আহ শুরু হয়েছিল, খুব ভালো চল করতে, তারপরে আবার এখন শেষ হয়ে গেছে। তো এরকম একটা প্রোডাক্টকে আমরা প্রথমে উন্নয়ন স্তর পর্যন্ত, এই প্রথম দিকে আর কি, তোমার যখন আমরা পণ্য উন্নয়ন করি এটা একটা ধাপ, তারপর সূচনা একটা ধাপ। সাধারণত পণ্য উন্নয়ন আর সূচনা স্তরে কোনো মুনাফা হয় না সাধারণত। তারপরে গিয়া তোমার যখন প্রবৃদ্ধি স্তর হয় তখন আসে মুনাফা বৃদ্ধি পেতে থাকে, পূর্ণতা স্তরে সর্বোচ্চ মুনাফা হয়, আর পতন স্তরে গিয়ে আবার মুনাফা কমতে থাকে। এক সময় শেষ হয়ে যায় প্রোডাক্টটা, অর্থাৎ একটা প্রোডাক্ট মার্কেটে আসে, সেটা পূর্ণতা পায় এবং শেষ হয়ে যায়। এই জন্য প্রোডাক্ট লাইফ সাইকেলকে মূলত এই পাঁচটা স্তরে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পণ্য উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা স্তর, আর পতন স্তর। তো এই পণ্য লাইফ সাইকেলে বিভিন্ন সময়ে কি ধরনের খরচা হয়, এই খরচাগুলো ক্যালকুলেশন করা মূলত আমাদের এইখানে আহ এইখানে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে এগুলো তোমরা পাবা। তা আজকে আমরা সেটা আলোচনা করবো না, আমরা আজকে আলোচনা করবো মূলত টার্গেট কস্টিং। এখন টার্গেট কস্টিং বলতে কি বোঝায় বলো? দেখো, এখানে যেমন বলা আছে, আচ্ছা তাইলে এখানে টার্গেট ব্যয় পদ্ধতি হচ্ছে এক ধরনের ব্যয় পদ্ধতি যেখানে বাজার বিশ্লেষণের মাধ্যমে সর্বশেষ ব্যয় নির্ধারণ করা হয় এবং সেরূপে পণ্য প্রক্রিয়া বা পণ্যদ্রব্য ব্যবস্থা করা হয়ে থাকে। ইহা একটি বাজার পরিচালিত ব্যয় যা পণ্য উৎপাদনের পূর্বে গণনা করা হয়ে থাকে। তাই ইহা এমন এক ধরনের প্রক্রিয়া যা ক্রেতার দৃষ্টিভঙ্গিকে ইঞ্জিনিয়ারের দৃষ্টিভঙ্গিতে রূপান্তর করে পণ্য উৎপাদনে সহায়তা করে থাকে। তাহলে টার্গেট ব্যয় হলো একটি ব্যয় প্রাক্কলন পদ্ধতি যা জাপানে বহুল ব্যবহৃত। এতে প্রথমেই নতুন পণ্যের জন্য একটি কাঙ্ক্ষিত বাজার দর নির্ধারণ করা হয়, এর থেকে প্রত্যাশিত মুনাফা বাদ দিয়ে লক্ষ্য ব্যয় বা টার্গেট কস্ট নির্ধারণ করা হয়, আর সেই ব্যয়ের মাধ্যমেই পণ্য উৎপাদন করার চেষ্টা করা হয়। একে ব্যয় হ্রাসকরণ হাতিয়ারও বলা হয়। আসলে টার্গেট কস্টিং হচ্ছে গিয়া আগে পণ্য মার্কেটে কত টাকায় বিক্রি করা যাবে সেইটা আগে নির্ধারণ করা, এরপরে সেই অনুযায়ী ব্যয় করা আর কি। এটাই হচ্ছে টার্গেট কস্টিং। মানে কি, আমি কয় টাকা ব্যয় করতে পারবো সেটা আগে নির্ধারণ করা। যেমন ধরো যে তুমি এক জোড়া স্যান্ডেল তৈরি করবা, এখন স্যান্ডেল দেখতেছো যে এই টাইপের স্যান্ডেল তুমি তৈরি করতেছো, সেই টাইপের স্যান্ডেল তোমার বাজারে 50 টাকা করে বিক্রি হয়। এখন তুমি যদি এই স্যান্ডেল তৈরি করতে 60 টাকা লাগাও, তাহলে কি তোমার লাভ হবে? তোমরা কি শুনতে পাও? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো 50 টাকা যেই স্যান্ডেল বিক্রি করা যাবে, সেইটাকে যদি তুমি 60 টাকা টার্গেট কস্ট নাও, তাহলে অবশ্যই তোমার লস হবে 10 টাকা। তো সেই হিসেবে যদি তুমি দেখা যায় যে 50 টাকার স্যান্ডেল বিক্রি করতে চাও,
তাইলে সর্বোচ্চ কয় টাকায় তুমি উৎপাদন করতে পারো বলো এটাকে? 40 টাকা স্যার। 40 টাকা, সর্বোচ্চ 50 টাকায়, যদি লস হলো মানে লাভ লস কিছুই না করতে চাও, তারপরে সর্বোচ্চ 50 টাকা তুমি উৎপাদন খরচ করতে পারবে। আর এর চেয়ে যদি উৎপাদন খরচ বেশি করো তাহলে লস নির্ঘাত। আর তুমি যদি লাভ করতে চাও তাহলে যেই পরিমাণে লাভ করতে চাও ওইটা বাদ দিয়ে তোমাকে টার্গেট কস্ট নির্ধারণ করতে হবে। এবং সেই মূলত আমাদের এই অধ্যায়ের বিষয়টাই হচ্ছে গিয়া, তাহলে টার্গেট কস্ট কত হবে। একটা পণ্যের সেলস প্রাইস জানা থাকলে আমি ওই পণ্যের লাভের পরিমাণ যদি জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত টাকা টার্গেট, কত টাকা আমাদের কস্ট হতে পারে, সেই ধরনের একটা প্রাক্কলন, প্রাক্কলন মানে বাজেট, অর্থাৎ বাজেট করা। তাহলে এটাকে টার্গেট কস্টিং মূলত বাজেটেড কস্ট বলা যায়, যে এই পণ্যের জন্য সেলস প্রাইস এত, তাইলে আমরা এখানে কত টাকা প্রোডাক্ট কস্ট বাজেট করতে পারি। এটাও টার্গেট কস্টিং এর আরেকটা মূল বিষয়। তাহলে টার্গেট কস্টিং যদি আমরা নির্ধারণ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু সূত্র মূলত আমাদের মনে রাখতে হবে। তাইলে আমরা হয়তো টার্গেট কস্টিং সহজে মানে নির্ণয় করতে পারবো। 1 নাম্বার সূত্র দেখো। তাহলে আমরা যদি পার ইউনিটের টার্গেট কস্ট বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে টার্গেট কস্ট বের করতে পারবো। ঠিক আছে? উপরে থাকবে সেলিং প্রাইস পার ইউনিট, আর নিচে থাকবে হচ্ছে অন প্লাস প্রফিটের পার্সেন্টেজ, তার মানে প্রফিট মার্জিন যেটাকে আমরা বলি, বা প্রফিট পার্সেন্টেজ। তাহলে টার্গেট কস্ট পার ইউনিটের সূত্র হবে হচ্ছে তোমার সেলিং প্রাইস পার সেলিং প্রাইস ইউনিট পার ইউনিট ভাগ হচ্ছে বাই অন প্লাস প্রফিট মার্জিন। একটা এক্সাম্পল আমরা দেই, ধরো এখানে একটা যদি এক্সাম্পল দেই আমরা, ধরো আচ্ছা, তাহলে এখানে বলা আছে কি দেখো, বলছে যে রহমান নামের একটা কোম্পানি, তারা সেল করতে চায় একটা প্রোডাক্ট 60 টাকায়। কার কাছ থেকে যেন শব্দ আসে। আচ্ছা দেখো, তাইলে রহমান কোম্পানি একটা প্রোডাক্ট 60 টাকায় বিক্রি করতে চায়, আর এটার যদি রিকোয়ার্ড রেট মানে প্রফিট মার্জিন যদি 70% হয়, তাইলে এটা টার্গেট কস্ট কত হবে। এই সূত্র অনুযায়ী করতে পারবে না তোমরা? তাইলে টার্গেট কস্ট হবে কি তোমার, আমরা স্যার সূত্র 51 অনুযায়ী টাকা বসাই দেবো। 51 দশমিক দেখি আমরা এখানে তাহলে 51 সেলিং দশমিক প্রাইস পার 28 ইউনিট কত, 60, আর প্রফিট মার্জিন কত, 60 17%, মানে 0.17। 0.17 তাতে যদি আমরা এটাকে ভাগ করি, 60 টাকাকে যদি আমরা ভাগ করি 0.17 দ্বারা, তাহলে কত আসে? 51.28 51 আসে স্যার। দশমিক 28 51.28। ক্লিয়ার? জি স্যার। বুঝে গেছে? জি স্যার। তো এইটা হচ্ছে টার্গেট কস্ট পার ইউনিটের সূত্র। ওকে। এখন যদি ধরো যে আমাদের আহ দেয়া থাকে, সব ব্যয় দেয়া থাকে আর প্রফিটও দেয়া থাকে, তাইলে আমরা টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট কিভাবে করবো? যদি অ্যামাউন্ট দেয়া থাকে, যেমন ধরো ম্যাটেরিয়াল দেয়া আছে, ম্যাটেরিয়াল ধরলাম 500 টাকা, 5,000 টাকা, লেবার ধরো 3,000 টাকা, এরপরে হচ্ছে তোমার
ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ধরি 2000 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা ধরলাম আমরা 4000 টাকা। আচ্ছা, যদি এই প্রোডাক্টের তোমার প্রফিট হয় 5000 টাকা, আর এই যা যা আমরা খরচা করছি তাতে যদি 10,000 ইউনিট উৎপাদন হয়, 10,000 না, 2000 ইউনিট যদি উৎপাদন হয়, তাহলে পার ইউনিটের টার্গেট টার্গেট সেলস কত হবে বলতে পারো? টোটাল আসে কত এখানে আমাদের প্রফিট সহ? 10-19 হাজার টাকা। তো এখন এটা যদি 5,000 ইউনিট উৎপাদন হয়, তাহলে আমরা টার্গেট ইউনিট দিয়ে ভাগ, সেলস ইউনিট দিয়ে ভাগ করলে তাহলে আমরা টার্গেট মানে সেলিং প্রাইস পার ইউনিট বের করতে পারি। তাহলে টার্গেট সেলিং প্রাইস পার ইউনিটের সূত্র আমরা লিখি, দেখো। এক নাম্বার সূত্র গেল হচ্ছে টার্গেট কস্ট পার ইউনিট। 2 নাম্বার সূত্র লেখো। দুই নাম্বার হচ্ছে টার্গেট সেলস পার ইউনিট। তো এইটা আমরা যদি এই সূত্র থেকে বের করি তাহলে একরকম হবে, আর যদি আমাদের টোটাল সেলিং প্রাইস দেওয়া থাকে তাইলে অন্যভাবে বাইরে হবে। যেমন মনে করো যদি আমাদের থাকে টোটাল সেলিং প্রাইস দেয়া আছে, আর হলো গিয়া আমাদের টোটাল সেলস ইউনিট দেয়া আছে, তাহলে বের হবে হচ্ছে এইভাবে। এইভাবে আমরা টার্গেট সেলস পার ইউনিট বের করবো। লিখছো তোমরা? জি স্যার। জি স্যার, লিখছি। আচ্ছা, ঠিক আছে। এখন তো একটা এক্সাম্পল দেখি আমরা এইটার মতো, যে তোমার টোটাল সেলস অফ এম কোম্পানি is টাকা 40,000 and sales unit units 5,000. Find out the selling অথবা টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট কত হবে বলো? স্যার 8। 8 টাকা, অর্থাৎ 40,000 ভাগ 5,000, এই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে এই সূত্র থেকে যদি টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট যদি এই সূত্র থেকে আমরা বের করি, এই সূত্রটা থেকে যদি সেলিং প্রাইস পার ইউনিট বের করি, তাহলে কি সূত্র হয় দেখো। টার্গেট কস্ট পার ইউনিট ইনটু 1 প্লাস প্রফিট মার্জিন, তাইলেই পাবো সেলিং প্রাইস পার ইউনিট। তার মানে সূত্র হবে তাহলে আমাদের এরকম: টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট ইকুয়াল টু এই টার্গেট কস্ট পার ইউনিট ইনটু ইনটু 1 প্লাস প্রফিট মার্জিন। এখান থেকে আমরা নিব এই। তাহলে আমাদের 3 নাম্বার সূত্র হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট এর সূত্র। যদি আমাদের
এই প্রফিট দেয়া থাকে, আর প্রফিট মার্জিন দেয়া থাকে, আর কস্ট পার ইউনিট দেয়া থাকে, তাহলে আমরা এই পদ্ধতিতে সেলিং প্রাইস পার ইউনিট বের করতে পারি। এখন এটা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট। যদি আমাদের বলা থাকে আমাদের কাছে যদি বলা হয় যে কত ইউনিট সেলস করলে আমাদের যদি প্রফিট দেয়া থাকে, অর্থাৎ আমাদের যদি ফিক্সড কস্ট দেয়া থাকে, ফিক্সড কস্ট, টার্গেট প্রফিট, সেলস প্রাইস পার ইউনিট, তারপর যদি দেয়া থাকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এটা তোমরা জানো, এটা মূলত ওই যে আমরা বিইপি বাহির করি না, সেই সূত্রে এটা হলো গিয়া এই এইগুলো যদি আমরা মনে রাখতে চাই, তাহলে আমাদের মূলত একটা সূত্র মনে রাখলে হবে। সেটা হচ্ছে এইটা, যেটা তোমাদের আগেও পড়ছো। যেমন মনে করো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট তাহলে আমরা পাই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা মাইনাস দেই ফিক্সড কস্ট, তাহলে পাবো হচ্ছে প্রফিট, যেটাকে আমরা বলতে পারি মূলত গ্রস প্রফিট, অথবা প্রফিট মার্জিন, আর কি সরাসরি প্রফিটই বলে থাকি আমরা এখানে, ঠিক আছে। এই পদ্ধতিতে আমাদের যদি আমরা যদি বিইপি নির্ণয় করি, বিইপি সূত্র হচ্ছে এইটা। তাহলে এখানে যদিও বিইপি সূত্র আমাদের পরে আসবে, তারপর আমরা বিইপি সূত্র আগে লিখি। 1 নম্বরে বিইপি সূত্র লিখি, তাহলে ওখানে 3টা লেখা হচ্ছে, আর 4 নম্বর লেখো বিইপি। বিইপি মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে সেলস করলে কস্ট এবং প্রফিট সমান হয়, সেটাকে বলা হয় বিইপি। তো এখন বিইপি সূত্র জানা আছে তোমাদের? বিইপি সূত্র, ব্রেক ইভেন পয়েন্টের সূত্র জানা আছে? কারো কি মনে আছে? বিইপি যদি আমরা টাকায় বের করি, তাহলে বের হবে হচ্ছে এরকম, তোমার ফিক্সড কস্ট বা সিএম পার্সেন্টেজ। আর যদি আমরা এটা ইউনিটে বের করতে চাই, বিইপি সেলস যদি আমরা ইউনিটে বের করতে চাই, তাহলে আসবে হচ্ছে তোমার ইউনিট। এটা যদি বের করতে চাই, তাহলে এখানে সিএম এর পার্সেন্টেজ না হয়ে সিএম পার ইউনিট হবে, যেটাকে আমরা অন্যভাবে লিখতে পারি সিএম পার ইউনিট। এটার পরিবর্তে আমরা লিখতে পারি এভাবেও, যে সিএম পার ইউনিটের পরিবর্তে যদি আমরা সরাসরি সিএম বাহির করে সূত্রটা লিখি, অর্থাৎ সেলস পার ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর উপরে হচ্ছে ফিক্সড কস্ট, তাহলে আমরা পাবো বিইপি ইউনিট। এখন আমাদেরকে যদি বলা থাকে যে কত টাকা টার্গেট প্রফিট দেয়া থাকে, আর যদি বলা হয় টার্গেট সেলস ইউনিট বের করো, তাহলে আমরা বের করব এইভাবে। অর্থাৎ টার্গেট সেলস ইউনিট যদি আমরা বের করি, তাহলে বের করব হচ্ছে এভাবে।
টার্গেট সেলস ইউনিট ইকুয়াল টু, উপরে আমাদের এই সূত্রটাই থাকবে, এর সাথে আমরা জাস্ট যদি আমাদের বলা থাকে যে প্রফিট করতে হবে, তাহলে এই ফিক্সড কস্টের সাথে ডিজায়ার্ড প্রফিট যোগ করবো। ডিপি ডিপি মানে হচ্ছে ডিজায়ার্ড প্রফিট, তাহলে ডিজায়ার্ড প্রফিট যোগ করব। আর নিচে থাকবে হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস বিসি পার ইউনিট, মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আর এখান থেকেই যদি আমরা চাই যে বের করব হচ্ছে টোটাল টার্গেট সেলস, টোটাল টার্গেট সেলস, এখান থেকে ইউনিট বের হবে, তাহলে টোটাল টার্গেট সেলস সমান হচ্ছে টার্গেট সেলস ইউনিট ইনটু ইনটু সেলস প্রাইস পার ইউনিট, অর্থাৎ এসপিপিইউ। তাহলে টোটাল টার্গেট সেলস যদি বাইর করতে বলা হয়, এখান থেকে আমাদের ডিজায়ার্ড প্রফিট দেয়া থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা টার্গেট সেলস ইউনিট যদি বের করি, তাহলে বের করতে পারবো ফিক্সড কস্ট কে ডিজায়ার্ড প্রফিট দিয়ে যোগ করবো, আর ভাগ করবো হচ্ছে সিএম পার ইউনিট দিয়ে। সিএম পার ইউনিট মানে হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আর যদি এইখান থেকেই আবার আমাদেরকে বলা হয় তাহলে টোটাল সেলস এর টাকা কত, তাহলে আমরা বের করবো টার্গেট সেলস ইউনিট ইনটু সেলস প্রাইস পার ইউনিট। এখন এখান থেকে যদি আমরা আবার বাহির করি টার্গেট কস্ট, সেই ক্ষেত্রে আমরা টার্গেট কস্ট যদি তার উপরে টোটাল কস্ট লিখতে, টোটাল কস্ট মানে হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ভাগ হচ্ছে টার্গেট সেলস পার ইউনিট। টার্গেট সেলস পার ইউনিট। তো বিষয়গুলো আসলে এখানে আমরা যেটা করতেছি আর কি, এখানে মূলত অঙ্কগুলো ওরকম কোনো কঠিন কিছু না, সূত্র মনে রাখার মতো তেমন কিছু নাই, জাস্ট আমরা যেগুলো জানি প্র্যাকটিক্যাল লাইফে যা যা জানি সেগুলোর প্র্যাকটিস করতে পারলেই হবে। আমরা দুই একটা অঙ্কে প্র্যাকটিস করি, তাহলে দেখবা না যে অঙ্কগুলো কতটা সহজ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এক্সাম্পল স্বরূপ দেখি অঙ্কগুলো দেখো। প্রথমটায় বলা আছে রহমান কোম্পানি অপারেট এ ম্যানুফ্যাকচারিং ইন আ ভেরি কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। এই কথার তেমন কোনো অর্থ নাই, কারণ কি এখানে বলা আছে যে তারা বেশ যেখানে তোমার প্রতিযোগিতা চলে সেই সমস্ত সেই জায়গাতে তারা আর কি উৎপাদন করে। তো এ দিয়ে তো আর অঙ্কের কিছু আসা যায় না। অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে যে দ্য কোম্পানি সেল দ্য প্রোডাক্ট টাকা 60 পার ইউনিট, প্রত্যেকটা প্রোডাক্ট পার ইউনিট বিক্রি করে হচ্ছে 60 টাকা। শুনতেছ তোমার? জি জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর বলছে ইফ দ্য কোম্পানি ওয়ান টু আর্ন প্রফিট মার্জিন 70% অন কস্ট, যদি 17% যদি প্রফিট করতে চায় কস্টের উপরে, তাহলে তাদের টার্গেট কস্ট পার ইউনিট কত হবে। তো আমরা আগেই সূত্র শিখেছিলাম যে টার্গেট কস্ট পার ইউনিট সমান হচ্ছে সেলিং প্রাইস ভাগ অন প্লাস প্রফিট মার্জিন। তাহলে আমাদের অন প্লাস প্রফিট মার্জিন অন হচ্ছে গিয়া 1, আর প্রফিট মার্জিন হচ্ছে 17% মানে 0.17, আর সেলিং প্রাইস হচ্ছে 60 টাকা, তাহলে আমাদের টার্গেট কস্ট 51 টাকা 28 পয়সা। ক্লিয়ার এটা? জি স্যার। এটা নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার নাই। এটা নিয়ে আচ্ছা তাহলে পরেরটা আমরা পড়েছিলাম, পরেরটা দেখি আমরা। পরেরটা দেখো, পরেরটা বলছে যে রুমা এন্ড রূপা সেলস দা প্রোডাক্ট 5 পার ইউনিট, এক ইউনিট 5 টাকায় বিক্রি করে। দে ওয়ান্ট টু আর্ন প্রফিট মার্জিন 25% অন কস্ট, মানে প্রফিট হচ্ছে 25% মানে 0.25। ক্যালকুলেট দ্য টার্গেট কস্ট পার ইউনিট, এবারে টার্গেট কস্ট পার ইউনিট বের করো। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 5 টাকা আর প্রফিট মার্জিন হচ্ছে 0.25, তাতে 1.25 দিয়ে যদি 5কে আমরা ভাগ করি তাহলে টার্গেট কস্ট হচ্ছে টাকা 4। এইটা গেল একটা অঙ্ক। 2 নম্বর বলছে যদি ইফ 35% অফ কস্ট পার ইউনিট ইজ রিলেটেড টু ডিরেক্ট ম্যাটেরিয়ালস, হোয়াট ইজ দ্য টার্গেট কস্ট পার ইউনিট ফর ডিরেক্ট ম্যাটেরিয়ালস। যদি, যেই কস্টটা আমাদের আসবে, কস্ট আসছে কত এখানে? 35% অফ কস্ট পার ইউনিট ইজ রিলেটেড টু ডিরেক্ট ম্যাটেরিয়ালস, যদি যেই কস্টটা আমাদের আসবে কস্ট আসছে কত এখানে? 35% অফ কস্ট পার ইউনিট ইজ রিলেটেড টু ডিরেক্ট ম্যাটেরিয়ালস, যদি যেই কস্টটা আমাদের আসবে কস্ট আসছে কত এখানে?
টার্গেট কস্ট কত আসছে? 4। 4 টাকা। তো বলছে যে টার্গেট কস্ট টোটাল তো 4 টাকা, তার 35% হচ্ছে ম্যাটেরিয়াল রিলেটেড। তো 4 টাকার 35% হচ্ছে ম্যাটেরিয়াল রিলেটেড। তাহলে ম্যাটেরিয়াল রিলেটেড কস্ট কত? তাহলে ম্যাটেরিয়ালের কস্ট কত? 4 টাকার 35% কত আসে তাতে? 30%। 1 টাকা 40 পয়সা 4 পয়সা। লিখবে, 1.4 না লিখে। টাকা যখন লিখবা টাকা যখন লিখবা তখন 2 বার লিখবা, 1.40 লিখবা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। আচ্ছা, নেক্সট। তাইলে পরেরটা আছে কি? পরেরটা আছে হচ্ছে মোহনা ইজ প্ল্যানিং এ নিউ প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট শুড সেল 80,000 ইউনিট এট টাকা 20 পার ইউনিট। তাহলে সেলস করা যাবে কত ইউনিট? 18,000। 18,000 ইউনিট। কয় টাকা করে পার ইউনিট? 20 টাকা। 20 টাকা। তাহলে সেলস পার ইউনিট হচ্ছে 20 টাকা, আর ইউনিট হচ্ছে টোটাল 18,000 ইউনিট। তো টোটাল সেলস আমরা চাইলে বের করতে পারবো এখান থেকে। আগে দেখি কি বলছে। She seeks to make a markup of 35% প্রোডাক্ট কস্ট। তার লাভের পরিমাণ হবে কত? কস্টের 35%। 35%। হোয়াট উড দ্য টার্গেট কস্ট ফর পার ইউনিট? পার ইউনিটের কস্ট কত? তাহলে আমাদের আমাদের এই ইউনিটেরটা আবার তো লাগতেছে না। পার ইউনিট কস্ট বাহির করার জন্য আমরা টার্গেট সেলিং প্রাইসকে অন প্লাস প্রফিট মার্জিন দিয়ে ভাগ করবো। তাহলে পার ইউনিট কস্ট পড়বে কত? টার্গেট কস্ট 14.81 আসছে। 14.81 টাকা আসবে টার্গেট কস্ট। ক্লিয়ার? তো জি স্যার। এখন পরের প্রশ্ন কি বলছে? অলসো এস্টিমেট দ্য টোটাল টার্গেট কস্ট অ্যান্ড টার্গেট প্রফিট। বলছে যে টোটাল টার্গেট কস্ট বাইর করো আর টোটাল টার্গেট প্রফিট বাইর করো। তো আমাদের কস্ট হচ্ছে কয় টাকা করে? এক এক ইউনিটে কত? 14 টাকা 81 পয়সা। 81 পয়সা। তাইলে তোমার মোট উৎপাদন হয়েছে কত? 18 মানে মোট সেলস 64। হয়েছে কত? 18,000 ইউনিট। তো এক ইউনিটে যদি হয় 14 টাকা 81 পয়সা, তাহলে 18,000 ইউনিটের সেলস প্রাইস কত? 18,000 18,000 ইউনিট। ইউনিট ইন্টু 14.81। ক্লিয়ার? 81। জি। তাইলে টোটাল সেলস আসে কত? 2,66,580 টাকা। 2,66,580 টাকা। ওকে। জি স্যার। আচ্ছা, এবারে দেখো তাহলে টোটাল টার্গেট প্রফিট আসবে কত? টার্গেট প্রফিট আসবে হচ্ছে গিয়ে তোমার সেলস আসছে কত? 2,63,580। না সরি, কস্ট আসছে কত? 2,63,580। আর সেলসটা আমাদের বের করা নাই। সেলসটা বের করতে পারি 18,000 গুণ 20। কত আসে তাতে? 18,000 গুণ 20। 3,60,000 স্যার। 3,60,000। তো 3,60,000 যদি আমাদের সেলস হয় আর কস্ট যদি হয় 2,63,580, তাহলে প্রফিট কত আসে? 93,420। 20। তো অঙ্কগুলো কি সহজ মনে হয় না? হ্যাঁ স্যার, এখন পর্যন্ত তো সহজ। স্যার। আচ্ছা ঠিক আছে, সহজগুলোই করাবো, কঠিনগুলো করাবো না। কারণ অ্যাক্টিভিটি বেসড কস্টিং তোমরা করতে তো না তোদের। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট। বিফোর শারমিন ওয়ান্টস টু প্রডিউস এ প্রোডাক্ট ফর দিস সাম ইনফরমেশন গিফট দিল। এটার জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়ালস লাগে পার ইউনিটে 60 টাকা, ডিরেক্ট লেবার লাগে পার ইউনিট 3 টাকা, ভেরিয়েবল ওভারহেড লাগে 1 টাকা পার ইউনিট, ফিক্সড কস্ট 6,000 টাকা পার ইয়ার। এখন বলছে হোয়াট উইল বি টার্গেট সেলিং প্রাইস ইফ টার্গেট প্রফিট 18% অন কস্ট। বলছে টার্গেট সেলিং প্রাইস কত হবে যদি টার্গেট প্রফিট হয় 18% কস্টের উপরে, আর এনুয়াল প্রোডাকশন হয় 10,000 ইউনিট। তো 10,000 ইউনিট উৎপাদন করলে আর 18% যদি লাভ করতে চায়, তাইলে তাদের টার্গেট সেলিং প্রাইস কত হবে? মানে আহ, তোমার টোটাল টার্গেট সেলিং প্রাইস কত হবে 10,000 ইউনিটের জন্য?
তো আমরা যদি এটাকে করি তাইলে 60 টাকা হচ্ছে ম্যাটেরিয়াল, 10,000 ইউনিটে 7 10-এ কত হয়? 70,000। 70,000। ডিরেক্ট লেবার 3,000, মোট কত হয়? তিন তিন গুণ তিরিশ দশ হাজার হাজার কত হয়? তিরিশ তিরিশ হাজার হাজার তাহলে 70 আর 30 কত হলো? 1 লাখ। 1 লাখ। 1 লাখ। ভেরিয়েবল ওভারহেড 1 টাকা করে, আর 10,000 ইউনিটে কয় টাকা? 10,000। 10,000, তাইলে আসলো 1,10,000। আর ফিক্সড কস্ট আসলো 6,000। তাহলে 1,10,000 আর 6,000 কত হলো? 1,16,000। 1,16,000। এবারে প্রফিট ধরো, প্রফিট কত পার্সেন্ট? 18%। 18%। তাহলে 1,16,000-এর 18%-এ কত হয়? 20,880। আচ্ছা, টোটাল যোগ করলে কত আসছে তাইলে? 1,36,880। আচ্ছা, তাহলে আমরা আবার জিনিসটাকে লিখি। প্রথম আছে হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কত টাকা ছিল যেন? দশ 2,000। হাজার গুণ 7, তাই না? মোট হচ্ছে 70,000। তারপরে ছিল কি লেবার? লেবার ছিল কত? 10,000 গুণ 3। 10,000 গুণ 3 কত আছে তাতে? 30,000। 30,000। 30,000। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ছিল ভেরিয়েবল ভেরিয়েবল। ওভারহেড, না? স্যার। কয় টাকা ছিল ভেরিয়েবল ওভারহেড? 1 টাকা। 1 টাকা করে পার ইউনিট, তাতে আসে হচ্ছে 10। 10,000। এরপরে ফিক্স ছিল, ফিক্সড কত ছিল? 6,000। 6,000 টোটাল। এটা আর গুণ করা লাগবে না, সরাসরি 6,000। তাহলে টোটাল কত হয়? 1,16,000। টোটাল কস্ট হচ্ছে 1,16,000। আচ্ছা, তাহলে এবারে হচ্ছে প্রফিট। টার্গেট প্রফিট কত দেয়া আছে? 18%। 18%। কস্টের উপরে 18%, তাতে কত আছে? 20,880। 20,880। তাহলে টার্গেট সেলস হবে কত? 1,36,880। 1,36,880 টাকা। 2 নম্বর প্রশ্নটা কি করছে দেখো। ওইখানে 2 নম্বর প্রশ্নটা ছিল এরকম যে হোয়াট ইজ পার ইউনিট টার্গেট সেলিং প্রাইস। তাহলে পার ইউনিটের টার্গেট সেলিং প্রাইস কত হবে? তো আমাদের তো টোটাল সেলিং প্রাইস বাইর করছি, সুতরাং ইউনিট দিয়ে ভাগ করলেই পার ইউনিট টার্গেট সেলিং প্রাইস পাওয়া যাবে। কারণ পার ইউনিট তাহলে আমাদের আসবে কত? পার ইউনিট টার্গেট সেলিং প্রাইস ইকুয়াল টু, উপরে হচ্ছে টোটাল সেলস ভাগ হচ্ছে টোটাল ইউনিট। এখন তাহলে এটা বসাই দাও, সূত্র অনুযায়ী কত আসে দেখো। তাহলে টোটাল সেলস কত আসছে? 1,36,880। 80। আর টোটাল সেলস ইউনিট কত? 10,000। 10,000। তাতে পার ইউনিট কত পড়ে? 13.69।
13.68 পর্যন্ত লেখা যায় না? এই, তাহলে এটা হচ্ছে পার ইউনিট সেলিং প্রাইস। এখন আমরা যদি সামনে অঙ্ক দেখি তাহলে কোন অঙ্কগুলো দেখে রাখতে পারি সেটা আমি একটু দেখাই তোমাদেরকে। অঙ্কগুলো দেখে রাখবা। যেমন ধরো তোমরা আহ, তাহলে তোমাদের বাড়ির কাছে থাকবে হচ্ছে B5। দেখো, এই যে বি ফাইভ পারবা না বুঝাই দেওয়া লাগবে? ট্রাই করো, যদি আগামী দিন না পারো তাহলে আগামী দিন বুঝাই দেবো না। আপাতত B5 দেখে রাখবে, ঠিক আছে? জি এক স্যার। নাম্বার। 2 নাম্বার হচ্ছে B5 এর পরে হচ্ছে তোমার দিয়েছি, গ্রুপে দিয়ে দিছি যদিও। জ্যোতি কি আজকে এখন জয়েন করতে পারে নাই? স্যার এটা এখানে দেখবা ম্যাথ B13। আছে 12টা, সব দিয়ে দিতে পারেন চাইলে। না, সবগুলো করাই নাই। B13 দেখতে পারো, B13 মানে B13। আর হচ্ছে গিয়া তোমার B13, এরপরে দেখতে পারো তোমরা হচ্ছে B13 এর পরে দেখবা হচ্ছে এইগুলো। এটা কত আছে দেখো, B16, 16। ঠিক আছে, B16 দেখবা। তারপরে দেখবা হচ্ছে B17 দেখবা। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো দেখে রাখো, যদি এগুলো না পারো তাহলে আগামী দিন আবার বুঝে B17, 18 দুইটাই। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার প্রশ্নটা আগামী দিন থাকবে এগুলো করার পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দিন এগুলো করে রাখো। আজকে আপাতত এই পর্যন্ত থাক।